জামাল উদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা, যাকে নিয়ে এখন নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটা চর্চা চলছে। একটাই নাম, ছাঙ্গুর বাবা। কিন্তু কে এই ছাঙ্গুর বাবা? কেনই বা তাকে নিয়ে এত চর্চা? কেন তার পিছনে এখন পুলিশ, ইডি, সন্ত্রাস বিরোধী স্কোয়াড পড়ে গেছে? ছাঙ্গুর বাবা বা জামাল উদ্দিন এই লোকটা হচ্ছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলা, যেটা নেপাল ও উত্তরপ্রদেশের সীমানায়, বলরামপুর জেলার উত্তরউল্লা এলাকার রেহরা গ্রামের একটা লোক, যে প্রথম জীবনে সাইকেলে করে তাবিজ ও মাদুলি বিক্রি করত। আর সেই থেকেই তার নাম হয়, ডাক নাম ছাঙ্গুর বাবা, যার নাম ছিল জামাল উদ্দিন। সেই করতে করতে লোকেদের সঙ্গে তার ভালো পরিচয় হয়ে ওঠে এবং সেই গ্রামে যখন গ্রাম প্রধান নির্বাচন হয় তখন সে গ্রাম প্রধান নির্বাচিত হয়। আর তারপর থেকেই তার আসল রূপটি বেরিয়ে আসে। গ্রাম প্রধান হওয়ার পরই সে সরকারি জমিগুলি অবৈধভাবে দখল করতে থাকে। যেহেতু সে সরকারি লোক হয়ে যায়, তারপর ধীরে ধীরে তার যোগাযোগ হয়ে ওঠে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান থেকে তুরস্ক, এবং এইভাবে তার নেটওয়ার্ক আরব কান্ট্রিতে চলে যায়, সৌদি আরব, ইরান, দুবাই, এই সমস্ত দেশের সঙ্গে। তার কাজ হচ্ছে ভারতকে ইসলাম রাষ্ট্রে পরিণত করা, ভারতের সমস্ত হিন্দুদের ধরে ধরে মুসলিমে কনভার্ট করা। আর এর জন্য এই সমস্ত আরব কান্ট্রি থেকে ভালো অ্যামাউন্ট পেত। শুধু আরব কান্ট্রি নয়, তুরস্ক ও পাকিস্তানের মতো ভিকভাঙা দেশও একে টাকা দিত। আর এ সেই কাজ করত, যার জন্য পুলিশ, ইডি, সন্ত্রাস বিরোধী স্কোয়াড আজ এর পেছনে পড়ে গেছে। টাকা আসতো নেপাল হয়ে ভারতে, প্রথমে নেপালি কারেন্সিতে পরিণত হতো, তারপর নেপালে 3 থেকে 4% কমিশনে নেপালি এজেন্টরা কাজ করত, তারা সেই টাকা ভারতে পৌঁছে দিত। যা রিসেন্ট 3 বছরে 500 কোটির বেশি টাকা আসে এই সমস্ত দেশ থেকে। 100টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং অবৈধ জমিতে অনেকগুলি বাংলো বা ফ্ল্যাট এর নামে আছে। রেওরামাপি গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে দারগার কাছে একটা 5 কোটি টাকার ঘর থাকে, যেটা অবৈধ জমিতে তৈরি করা হয়েছে। আর বর্তমানে সেটা বুলডোজার দিয়ে ভাঙাও হয়ে গেছে। এছাড়াও মহারাষ্ট্রের লেনাবেলায় একটা 16.5 কোটি টাকার ঘর আছে। এইভাবে বিভিন্ন অবৈধভাবে দখল করা জায়গাগুলিতে সব ফ্ল্যাট, বাংলো তৈরি করা আছে। নেপালের কাঠমান্ডু, নওয়াপারাসি ও বাঁকের মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে 100টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখান থেকে টাকা আসতো ভারতে। বলরামপুর, শ্রাবস্তি, লক্ষ্মীপুরের মতো জেলাগুলিতে এই টাকা আসতো, সেখান থেকে নেপালি মুদ্রা হয়ে তারপর এখানে ভারতীয় মুদ্রাতে পরিণত হতো। আর সেই মুদ্রা দিয়ে শুরু হতো ধর্মান্তকরণের কাজ। সব থেকে বেশি টাকা খরচ করা হয় উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায়। ধর্মান্তকরণ সেখানেই বেশি হতো। এদের মূল টার্গেট থাকতো গরিব ফ্যামিলির দিকে, বিধবা মহিলা, হিন্দু মেয়ে। আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেট থাকতো। যদি কোনো মেয়েকে এরা ইসলাম ধর্মে কনভার্ট করতে পারতো, তার জন্য 15 থেকে 20 লাখ টাকা অব্দি পেত। কোনো বিধবা মহিলাকে মানে মুসলিম ধর্মে কনভার্ট করালে তার জন্য পেত 12 লাখ মতো টাকা। এইভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফিক্সড রেট থাকতো। আর এর এই কাজে সাহায্য করত নাসরিন গুহ ওরফে নিতু। এদের রেওয়ারায়ও 6টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার মোট টাকা 35 কোটি। আর এই নিতু বা নাসরিন গুহর নামে 15 কোটি টাকা আছে। সন্ত্রাস বিরোধী স্কোয়াড এর 10 বছরের রেকর্ড চেক করছে, কারণ গত 15 বছর ধরে ভারতে ইসলাম ধর্মে কনভার্ট করতে চলেছে সমস্ত হিন্দুদেরকে। তাই মোট কতজনকে এখনো কনভার্ট করেছে সেটা খোঁজ চলছে, এবং কত টাকা এর আরো আছে সেটাও খোঁজ করছে। এই বিষয়ে ইডি খোঁজ খবর চালাচ্ছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের একটা জেলায় যদি এরকম লোক থাকে, ভারতের আরো কত জেলা আছে, তাতে আরো কত জামাল উদ্দিন এইভাবে বসে আছে। এদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা দরকার, আর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু শাস্তি হলে এদের হবে না, এদের এমন শাস্তি দিতে হবে যেন অন্য ধর্মের প্রতি এরা না তাকাতে পারে। না হলে ভারতের ভবিষ্যৎ খুব খারাপ এইসব লোকেদের জন্য। প্রথমে প্রেমের জালে ফাঁসাতো, তারপর টাকার লোভ দেখিয়ে, না হলে ভয় বা কারুর সরলতার সুযোগ নিয়েই এরা ধর্মান্তরিতকরণ করত। এইভাবে দীর্ঘ 15 বছর ধরে কাজ করে আসছে। আজকের জন্য এতটাই। এরপরে দেখা হবে আরো এইরকম এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ নমস্কার।